এই জিওপলিটিক্সটা বোঝা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় পশ্চিমবঙ্গের যে অবস্থান সেটাও খুব ইন্টারেস্টিং। এই পশ্চিমবঙ্গের অবস্থান, ভৌগোলিক যে অবস্থান, সেই জায়গা থেকে ভারতের জন্য কতটা ইম্পর্টেন্ট। এবং এই যে চিকেন স্নেক নিয়ে বারবার আলোচনা হয় না, মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উপদেষ্টা প্রধান, তিনি চিকেন স্নেক নিয়ে খুব ভীষণ রকমভাবে চিন্তিত, বারবার তার মুখ থেকে সেই কথাগুলো শোনা যায়। এটা কেন বারবার বলা হয়, কেন এই বিষয়গুলো, চীনে গিয়ে তিনি চিকেন স্নেকের কথা বলছেন, কেন এগুলো বলছেন? এগুলো ইনস্টিগেট করার যে কৌশল সেটা কিন্তু খুব ভালোই বোঝা যায়। একবার এই জিওপলিটিক্সের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একটু আপনাদের দেখাই। দেখুন, ভূ রাজনৈতিকভাবে নেপাল জরুরি কেন? ভারত চীন তিব্বত সীমান্ত, যদিও তিব্বত চীনের দখলে, পশ্চিমবঙ্গ সীমান্তও গুরুত্বপূর্ণ। অদূরেই রয়েছে চিকেন স্নেক, যেটা নিয়ে মোহাম্মদ ইউনুস ভীষণ রকমভাবে ব্যথিত হয়ে পড়েন সময় সময়। এবারে এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আবার সরাসরি চলে যাব কর্নেল চৌধুরীর কাছে। কর্নেল চৌধুরী, যেরকম আমি বললাম যে এই যে জিওপলিটিক্সটা, এটা খুব বোঝা জরুরি। আমাদের দর্শকরা যারা রয়েছেন তাদেরকে যদি একটু এই ব্রিফটা দেন যে এই মানে আন্তর্দেশীয় যে এই যে জিওপলিটিক্স, এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের অবস্থানটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং এই যে চিকেন স্নেক এটা কতটা ইম্পর্টেন্ট হয়ে পড়ছে, সেটা যদি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন। স্বপন, অলরেডি আমরা এটা বারবার বলেছি, এই শিলিগুড়ি করিডোর মানুষের বুঝতে সুবিধা হবে। 21-22 কিলোমিটার, যেটাকে আজকাল সবাই প্রায় বলে চিকেন নেক। চিকেন নেকে আমাদের যদিও সেন্সিটিভ, তবুও চিকেন নেক যে কোনো কেউ এসে রাতারাতি নিয়ে নেবে অথবা কেটে দেবে ভারতবর্ষ থেকে, যেখানে উত্তর পূর্ব 7টা রাজ্য আলাদা করে দেবে, এটাই তো মেন ঘটনা। সেটা যারা ভাবছে, যারা এটা নিয়ে আলোচনা করে, দিবাস্বপ্ন দেখে। আমরা জানি আমাদের কোনটা সেন্সিটিভ এরিয়া, আমাদের কোনটা উইক পয়েন্ট। নিশ্চিতভাবে সেখানে শক্তিশালী আরো আমরা বাড়াবো, আমাদের শক্তি বাড়াবো, আমাদের সামরিক শক্তি এবং আমাদের অন্যান্য যেসব আছে শক্তি, যেখানে আমাকে এই প্রোটেক্টেড 21-22 কিলোমিটার প্রোটেকশন করতে হবে, নিশ্চিতভাবে আছে, তার প্ল্যান আছে। সেটা আমরা নিশ্চিতভাবে করি, শুধু প্ল্যান না, সেটা নিশ্চিতভাবে করি। কিন্তু এখানে তুমি যেটা বললে, আমাদের দেখুন ডাইরেক্ট কনভেনশনাল ওয়ারফেয়ার হয়তো আমাদের ইমিডিয়েটলি পূর্ব অথবা এই সাইড থেকে কেউ করার সেই ক্ষমতা কারণ নেই, বাংলাদেশে নিশ্চিতভাবে নেই। নেপাল ভুটান আমাদের বন্ধু দেশ। তো যদিও এই দেশগুলো যেহেতু তাদের ইন্টারনাল সিকিউরিটি খুবই উইক, তারা তাদের নিজস্ব একটা প্রবলেম আছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটির একটা প্রবলেম আছে দুটো দেশেরই সরকার অত শক্তপোক্ত নয়। সেই জায়গায় দেখতে গেলে এই দুটো জায়গায় বিশেষ করে নেপালটা ইউজ করে মোর অফ অল ইন্টেলিজেন্স এজেন্সি। আপনি যদি বলেন আইএসআই, নিশ্চিতভাবে ইট ইজ অ্যান হটবেড, কারণ ভারতকে আঘাত করার নাশকতার মাধ্যম দিয়ে অথবা জঙ্গির মাধ্যম দিয়ে অথবা প্যারালাল ওয়ে অফ অ্যাটাকিং, নট থ্রু এনি ওয়ারফেয়ার, বেস্ট একটা যদি নেশন হয় সেটা হচ্ছে নেপাল। এক। দ্বিতীয় ভুটান, আমি ভুটান ধরি, ভুটান চলে ভারতের জন্য, তো তার সমস্ত হাইড্রো পাওয়ার, নর্মাল পাওয়ার, তার ইকোনমি is fully dependent, not 99%, 1% maybe there, 99% dependent on India. So geopolitically আমাদের জন্য একদম বন্ধু দেশ, we are extremely close, a friendly country. ভুটানের যারা নাগরিক ভারতবর্ষে ভীষণ ভালোবাসে, আমাদের একে অপরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। একইভাবে নেপালে আপনি যদি দেখেন, নেপালে একটা বৃহৎ অংশ গোর্খা, ভারতীয় সামরিক বাহিনী, তারা লড়াই করছে। নেপালের নাগরিক ভারতের সামরিক বাহিনী ভারতের হয়ে লড়াই করছে পাকিস্তান অথবা চীনের বিরুদ্ধে। এইটা হচ্ছে মানে, এটা যদি আপনি ম্যাক্রোওয়েতে দেখেন, নেপালের নাগরিক ভারতের হয়ে লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে অথবা চীনের। তো সেই জায়গায় একটা বৃহৎ অংশ যে রিটায়ার্ড গোর্খা সোলজার, এই আইএসআই রা অনেক পেছনে থাকে এদের ট্যাগ করার জন্য, টু ইউজ দেম অ্যাজ অ্যান অ্যাসেট। বাট আমি যতদূর আমার লম্বা এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, গোর্খাস জেনারেলি আর নট গালিয়েবল। ওরা এদের মধ্যে জানে না, ওদের জন্য এই পাকিস্তান আইএসআই আমরা যতটা ঘেন্না করি অথবা আমরা যেটাকে আমরা ওদের চাই না, একইভাবে এই গোর্খারাও কিন্তু ওদের থেকে দূরে থাকে। মানে আইএসআই গ্রিপে ভারতের বিরুদ্ধে কোনো মানে চিন্তাশীল গোর্খা
কোনোদিন করবে না। এটা কর্নেল চৌধুরী, ঠিক এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে মানে এই যে নেপাল, ভুটান, এই সমস্ত যে দেশগুলো থেকে যেরকম আপনি ব্রিফ করলেন যে ইনফিলট্রেট করা হচ্ছে, একদম মানে বলা যেতে পারে যে টেরর হাব, মানে টেররিস্ট অ্যাক্টিভিটি ভারতে মুভ করানোর জন্য, ক্রস বর্ডার টেরোরিজম, তারপরে স্পাইং, এই সবের জন্য একটা হাব হয়ে উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত দেশ মানে নেপাল, ভুটানের মতন দেশ আমাদের বন্ধু দেশ বলেই বিবেচিত করা হয়, কিন্তু এই দেশগুলোর মাটিকে তো ব্যবহার করা হচ্ছে ভারত বিরোধী বিভিন্ন এজেন্ডার জন্য, ভারত বিরোধী বিভিন্ন যে নাশকতার ছক বা যেগুলো রয়েছে সেগুলোর জন্য। তো সেটাও তো একটা মানে আমাদের দেশের জন্য, ভারতের জন্য একটা বড় থ্রেট এই মুহূর্তে। একদম স্বপন, তোমার যদি মনে থাকে ভুটান ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ উলফা আর এই বোডোল্যান্ডে ভুটান ওয়াজ দ্য হেডকোয়ার্টার। সেখানে ভারতীয় বাহিনী এবং ভুটানের যে আর্মি জয়েন্টলি এই যতগুলো ওদের হেডকোয়ার্টার ছিল জঙ্গলের মধ্যে, এই পার্বত্য এলাকায় ভেঙে দিয়েছিল। তো এই জমি আজকে না, আগের থেকে ইউজ করছে। উলফার হেডকোয়ার্টার ভুটানে ছিল, বোডোল্যান্ডের হেডকোয়ার্টার ভুটানে ছিল। এখান থেকে কমপ্লিট নর্থ ইস্ট আসামে তার নাশকতা, জঙ্গিদের কার্যকলাপ সব ভুটান থেকে ওরা করছিল, মানে ওদের জমি ইউজ করেছিল। একইভাবে নেপালেও করছে। নেপালে এই বিভিন্ন ফান্ডিং করে ইসলামিক অর্গানাইজেশন যেগুলো উত্তরপ্রদেশে আছে, তাদের টাকা দেয়া, তাদের অস্ত্র দেয়া, এই জঙ্গিদের পাঠানো, ইসলামিক যে বিভিন্ন জায়গায় যারা মাথা চাড়া দিয়ে ওঠে এই মৌলবাদী সংগঠনগুলো, তাদের সাপোর্ট দেয়া। নর্থ ইস্টে এই যে বিভিন্ন ইন্টারনাল আমাদের প্রবলেম আছে, তাদের আরো এই আগুনের মধ্যে ঘি ডালা, এদের চাগিয়ে তোলা, এটা নিশ্চিতভাবে আইএসআই করে। এবং আইএসআই নেপাল থেকে করে, বাংলাদেশ থেকে করে, ভুটান থেকে করে। ভুটানে কম, বাট বাংলাদেশ নেপালের মধ্যে দ্য হাব। এবং বাংলাদেশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিরম ভাবে বাংলাদেশের থেকে আইএসআই বাংলাদেশের জমি ইউজ করে কমপ্লিট ভারতের বিরুদ্ধে করছে। কালকে যে কালিম্পং এ আপনি বললেন যে ধরা পড়েছে, এবং বিভিন্ন জায়গায় আরো ধরা পড়বে, এবং আরো নাশকতার ছক হবে। আমরা তাই আজকে ডিসকাস করছি নেপাল, আমরা আজকে ডিসকাস করছি ভুটান, আমরা আজকে ডিসকাস করছি বাংলাদেশ। কেন? বিকজ এইটা দিস ইজ আ পোটেন্ট ডেঞ্জার ফর ওয়েস্ট বেঙ্গল, মাই স্টেট, অ্যান্ড 7টা উত্তর পূর্ব রাজ্য। এটার জন্য ইম্পর্টেন্ট। এবং অন্যান্য যে শহর, ধরো দিল্লি, বোম্বে, সেটা নেপালের এই বর্ডার, উত্তরপ্রদেশ, বিহার, বেঙ্গল থেকে এসে যে কোনো জায়গায় নাশকতা করতে পারে, বড় নাশকতা। একটা বিরাট জলপথ আছে পশ্চিম বাংলায়, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই জলপথ ইউজ হচ্ছে, আজকেও হচ্ছে, আমি বললাম। একদমই ঠিক। এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন, এই যে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, কি জানতে পারা যাচ্ছে? অনেক ক্ষেত্রেই আমরা খবর করেছি যে ভারতে প্রবেশ করেছিল বা এই বাংলাদেশ সীমান্ত ক্রস করে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে বেঙ্গালুরু চলে গিয়েছিল, কেউ মুম্বাই চলে গিয়েছিল, কেউ দিল্লিতে চলে গিয়েছিল, এবং সেখানে 8 বছর, 10 বছর, 12 বছর সেখানে কাজ করছে। এবারে গ্রেপ্তার হচ্ছে কিভাবে? আবার বাংলাদেশে ফিরতে যাচ্ছে ওই একই পথে, চোরা পথে, সেই সময় কোনোভাবে গ্রেপ্তার হয়ে যাচ্ছে, বিএসএফ এর নজরে আসছে, গ্রেপ্তার হচ্ছে।